সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় তারেক রহমান। দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন নেতাকর্মীদের। মিরপুরে জনসভা দিয়ে প্রচার শুরু জামায়াত আমিরের। ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। আজ উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী সফর। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনে পোস্টার না থাকায় অনলাইনে নতুন চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য এআই এর অপব্যবহারের ঝুঁকি। প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতা গুলিবিদ্ধ। নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হামলার শিকার। ভোট বানচালের চেষ্টার অভিযোগ আমানুল্লাহ আমানের। এবং টানা 2 মাস ধরে ইউরোপের বাজারে কমছে পোশাক রফতানি আয়। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ। নির্বাচিত সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অপেক্ষায় উদ্যোক্তারা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান, দেন নানা দিক নির্দেশনা। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসল, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? মধ্যরাতের ঘণ্টা যখন 12টা পেরিয়েছে ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12টা 17 মিনিটে জনসভাস্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাত 2টায় পৌঁছান নরসিংদীতে। শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার। নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম পারবেন। শুভেচ্ছা, স্বাগতম। রাত 3:45টায় নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এক রাতে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে। বাংলাদেশ জিন্দাবাদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার হবিগঞ্জে জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। 2 বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে।
বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হচ্ছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। পরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। এরপরে হবিগঞ্জের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, একটি দলের লোক বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে, বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? শুভেচ্ছা, স্বাগতম। প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কয়েকটি জেলায় জনসমাবেশ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গীরা উপস্থিত ছিলেন সমাবেশে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামাত।
মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 4:30টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করবে বলে জানান জামাতের আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে তিনি কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামাতের আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামাত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আজ উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী সফর শুরু করবেন জামাত ইসলামের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় দিয়ে শুরু হবে এই যাত্রা। দলের শীর্ষ নেতাকে বরণ এবং জনসভা সফল করতে গ্রহণ করা হয়েছে নানা প্রস্তুতি। পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে জনসভার মঞ্চ তৈরি সহ নানা রকম প্রস্তুতি নেন জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে 10 দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। এই জনসভার প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আমাদের চলছে। আমরা প্রত্যাশা করি যে ব্যাপক উপস্থিতি মিলবে এবং জনগণের সাড়া মিলবে। আমরা মনে করছি যে পুরো পঞ্চগড় জেলার লক্ষ লক্ষ মানুষের একটি জনসমাগম আগামীকালকে এখানে হতে যাচ্ছে, যেখানে ইনশাআল্লাহ তিল ধারণেরও কোনো ঠাঁই থাকবে না। ছুটির দিনে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুরে আছেন ফারুক আহমদ এবং চাঁপাইনবাবগঞ্জে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতে যাচ্ছি ফারুকের কাছে। ফারুক, চাঁদপুর 3 আসন, যেটি জেলার পুরো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে, যে আসনটি সেটি হলো চাঁদপুর সদর এবং হাইমচর। এখানে বিএনপির মনোনীত যিনি প্রার্থী তিনি হলেন শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি জেলা বিএনপির সভাপতি এবং একের সঙ্গে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। শেখ ফরিদ আহমেদ মানিক গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে তিনি তার নির্বাচনী গণসংযোগ এবং প্রচারণা শুরু করেছেন। তো এই মুহূর্তে তিনি মনিরা ভবন থেকে যাত্রা করবেন মেঘনার যে দুর্গম চরটি আছে রাজা ঈশানবালা, সেটি খুব একটা দুর্গম চর, সেখানে তিনি এখন যাচ্ছেন। আর
তার এই যে প্রচারণার অংশটি আসলে এটি বলা যেতে পারে যে এর মধ্যে তিনি বেশ সাড়া পেয়েছেন, কিন্তু তিনি আমাকে জানিয়েছেন যে এই বেশ কিছুদিন ধরে তিনি প্রচারণা অংশ দিয়েছেন, তারপর তফসিল ঘোষণার পর থেকে সেটি বন্ধ ছিল, আবার গতকাল থেকে তিনি প্রচারণা শুরু করেছেন। আমরা একটু শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে জানতে চাইবো যে আপনি এই যে গতকাল এবং আজকের কি পরিমাণ সাড়া পেয়েছেন, 10 সেকেন্ডের মধ্যে যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ সময় টিভিকে। আমরা অসম্ভব সাড়া পেয়েছি। আমরা এই গতকালকেই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেই ইনশাল্লাহ। আসলে তিনি যেটি বলেছেন যে নির্বাচনে তিনি তো জয়ী হবেন এবং তার দল বিএনপি কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য তারা সেই একটা পথ তৈরি করছেন, যেটি হলো জনগণে হলে তাদের শক্তি, এটি হচ্ছে তার কথা। তারা বলছেন যে ভোটাররা বিএনপিকে এবার বেছে নেবে, কারণ গত 17 বছর এই দলটি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছিলেন, শত শত মামলা, জেল জুলুম এবং নানা রকম বিপদের মুখে ছিলেন। তো আমরা যদি বলতে পারি যে চাঁদপুর 3 আসনটি এখন বেশ সরগরম। তা আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জ 3 সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর, তিনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সেখানে নির্বাচনী প্রচারণার কি পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীত এবং কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আসলে ভোর থেকেই বিভিন্ন প্রচারণা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের কুমারপাড়া এলাকায়। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন প্রচারণা শুরু করেছেন এখানে জামাত মনোনীত প্রার্থী এবং ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ যে ভোটার তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন, তাদের বিভিন্ন সমস্যা, সংকট, দুর্ভোগের বিষয়গুলো কথা শুনছেন এবং তাদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করছেন, এই এলাকার আসলে কি ধরনের উন্নয়ন বঞ্চিত ছিল, তাদের কি ধরনের উন্নয়ন প্রয়োজন সে বিষয়গুলো শুনছেন এবং বিভিন্নভাবে প্রচারণা শুরু করছেন। গতকালকে থেকেই মূলত এই সমস্ত কার্যক্রম চলমান আছে। আমরা যেটি দেখছি, তিনি বলছেন যে আসলে আমাদের যে এবার গণজোয়ার, বিশেষ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেটিকে তারা অনুপ্রাণিত হয়ে তারা বলছেন যে নিরঙ্কুশ বিজয় তাদের এই আসনটিতে অন্তত হবে। চাঁপাইনবাবগঞ্জে যে 3টি আসন, 3টিতে জামাতের মনোনীত প্রার্থী দিয়েছে দলটি। 3টি আসনেই জামাত প্রার্থীরা বলছেন তারা জয়ের ব্যাপারে আশাবাদী। বিশেষ করে এইখানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি মনোনীত প্রার্থী এবং এখানকার সাবেক এমপি হারুনুর রশিদের সাথে, এবং তীব্র হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখছি গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম করছেন তিনি। এবং গতকালকে থেকে যে প্রচারণা শুরু হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও বলা হচ্ছে যে তারা সব ধরনের নিরাপদ নিশ্চিত করেছেন। এই কার্যক্রমটা চলমান আছে এই মুহূর্তে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী প্রচারণা সর্বশেষ। কুমিল্লায় এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তিয়াক। আজকে নির্বাচনে যে প্রচার সেটির দ্বিতীয় দিন শুরু হয়েছে এবং আজ আমি দেবিদ্বার অবস্থান করছি এবং ভোরবেলা থেকে অর্থাৎ ফজর নামাজ পড়তে হাসান আব্দুল্লাহ এনসিপি, যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং গণসংযোগ শুরু করেছেন। কুমিল্লা দেবিদ্বার যে নিউ মার্কেট মসজিদ থেকে তিনি ফজর নামাজ আদায় করে তিনি তার প্রচারণায় নামেন এবং সেখানে নিউ মার্কেট এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে তিনি তার গণসংযোগ পরিচালনা করেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেবিদ্বার পৌরসভার ভেংলাবাড়ি এলাকায়, যেখানে তিনি একটি উঠান বৈঠক করছেন, উঠান বৈঠক শুরু করেছেন এবং এই একটু দেখানোর চেষ্টা করে আপনাদেরকে যে উঠান যে বৈঠকটি রয়েছে সেখানে হাসান আব্দুল্লাহ এই মুহূর্তে সেই উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন এবং যারা স্থানীয় রয়েছে তারা এই উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে এসে জানতে পেরেছি যে যারা স্থানীয় যারা রয়েছে তারা ভোটাররা বলছে যে গত 15 বছর ধরে দেবিদ্বার যে উপজেলা সেটির যে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল অবস্থায় রয়েছে এবং বিশেষ করে যে স্বাস্থ্য সেবা অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এবং দেবিদ্বারের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং বিশেষ করে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও চিকিৎসা মান অনেকটা কম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে যারা ভোটার তারা বলছে যে যিনি আবার এই দেবিদ্বার 4 থেকে নির্বাচনী জয় লাভ করে, তিনি যাতে বিশেষ করে দেবিদ্বার যে সড়ক রয়েছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটি যাতে উন্নত করে এবং বিশেষ করে যে স্বাস্থ্য সেবা এবং পাশাপাশি চিকিৎসা সেবা এবং যে শিক্ষা খাত যাতে উন্নয়ন করে তাদের দাবি। আমি একটু জানিয়ে রাখতে চাই যে যে দেবিদ্বার যে কুমিল্লা যে 4 আসনটি সেখানে একটি পৌরসভা এবং 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং সেখানে 5 জন প্রার্থী
যারা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে যিনি এনসিপির যিনি দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, যাকে জামাত ইসলাম সমর্থন দিয়েছেন, তিনি এখানে এই মুহূর্তে উঠান বৈঠক করছেন। তার পাশাপাশি একটা বিষয় জানাতে চাই যে বিএনপি যিনি যে প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি কিন্তু তার প্রার্থীটা বাতিল করা হয়। সেই ক্ষেত্রে বিএনপি থেকে কোনো প্রার্থী এই আসনে নির্বাচন করছে না, অথবা স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এক্ষেত্রে নির্বাচন করছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা 4 আসনে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। এবং এর আগে নির্বাচনের প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ তথ্য জানতে আমরা আরও যুক্ত ছিলাম চাঁদপুর এবং চাঁপাইনবাবগঞ্জে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটাররা, তবে কারো কারো রয়েছে দ্বিমত। পোস্টারের কারণে তো আমাদের দেখা যায় যে রাস্তায় বা অন্যান্য জায়গায় অনেক বেশি ময়লা আবর্জনা বা অনেক প্রবলেম হয় আমাদের সবারই। জন্মের পর থেকে প্রথমবার এত ভিন্ন একটা প্রচারণা, তো ভোট দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ত, সেজন্য আমি দেখি, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আছে যারা মোবাইল এগুলো বুঝে না। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ ফার্স্ট অফ অল এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ হচ্ছে দিতে পারলেই হবে, এটা কোনো আমি মনে করি না কোনো অসুবিধা। আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। সারা পৃথিবীতে এমনকি আমাদের দেশেও কিন্তু যারা প্রবীণ তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও সিভিয়ার। এখানে সাইবার বুলিং, তারপরে আপনার কি বলবো যে নানা রকম অপপ্রচার। এটাকে যদি আপনি নেগেটিভভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো সুস্থ চিন্তা হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই, তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের। এইবারের নির্বাচনে এআইটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেক ধরনের টুলস আছে, মোটামুটি শতভাগ এটাকে নিশ্চিত করা যায় এটা ফেক। কিন্তু ভিডিও, যেটা ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করা হয়। রাতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে। স্বজনরা জানান, হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা 2 জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গুলির মধ্যে একটা মোটরসাইকেল, একজন আরোহী, আরেকজন পিছনে বসা ছিল, চাদর গায়ে দেওয়া, হেডলাইট অফ করে ধীরে ধীরে আর পিছনে ফলো করে কাছে থেকে একটা গুলি করছে।
গুলি করা ওই গুলিটা সরাসরি তার পেটে আঘাত হয়েছে। পরে উনি গুলিটা ঢুকে গেছে, তারপরে আরো 2টা ফায়ার করছে। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধিক্কার জানাই এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব। এই সন্ত্রাসীরা কেরানীগঞ্জে কোনো জায়গা পাবে না। রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন। এটি আমাদের প্রত্যাশা, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আমানুল্লাহ আমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, শুরু হয়ে গেছে সরস্বতী দেবী বন্দনা এবং এখন কিন্তু জগন্নাথ হল মাঠে প্রায় 76টি মণ্ডপে কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে এবং এখন 8টা থেকে আসলে পুজো শুরু হওয়ার কথা থাকলেও প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এখনো পুজোর প্রস্তুতি চলছে এবং কিছু কিছু মণ্ডপে কিন্তু পুজো কিন্তু শুরুই হয়ে গিয়েছে। এবং এখন যদি বলি যে এখানে কিন্তু শিক্ষার্থী এবং দর্শনার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আনন্দ ঘন পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে এবং মূলত সরস্বতী পূজার আসলে বাংলা মাস মাঘের শুল্কা পঞ্চমী তিথিতে পালিত হয় এবং আজকের এই দিনটিকে কিন্তু বলা হয় বাসন্তী পঞ্চমী। এবং একটু বলে রাখি, আজ বাসন্তী পঞ্চমীর জন্যেই কিন্তু এখানে যে দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু বাসন্তী রঙে নিজেদেরকে সাজিয়েছেন। এবং এখন যদি বলি যে এখানে প্রায় 76টি মণ্ডপ রয়েছে এবং এগুলো সবগুলোতেই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়েছে এবং কিছু কিছু মণ্ডপে পুজো শুরু হয়ে গিয়েছে। একটু বলে রাখি যে সরস্বতী দেবীর যে কৃপা সেটি বলতে আসলে ভক্তরা যেটি বিশ্বাস করেন যে পরীক্ষায় আসলে শুধু ভালো হওয়া নয় এবং পড়াশোনাতেও আসলে এগিয়ে যাওয়া নয় এবং যেটিকে বলে যে পাণ্ডিত্য অর্জনই কিন্তু আসলে নয়, বরং বাস্তব জীবনে আসলে সরস্বতী দেবী মানুষের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি ছড়িয়ে দিতে পারেন সেটি হলো চিন্তার স্বচ্ছতা। এবং আজকের এই পৃথিবীতে আমরা কিন্তু দেখি যে আসলে তথ্য আছে অঢেল, কিন্তু সত্য আর মিথ্যার যে সীমারেখা সেটি কিন্তু অনেকটাই ঝাপসা। এবং ঠিক এই সময়ে আজকের এরকম একটি মুহূর্তে, এই সুন্দর একটি ভোরে আসলে সবচেয়ে বড় প্রয়োজন হলো বিচারবোধ, যে ক্ষমতা মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে এবং যুক্তি শেখায় এবং সচেতন করে এবং সিদ্ধান্তকে করে দায়িত্বশীল। এবং সরস্বতী দেবী আসলে সেই বাণী নিয়েই কিন্তু আজকে মর্তে এসেছেন এবং আজ কিন্তু সারা দিনই দেবী বন্দনা চলবে এবং আজকে কিন্তু এখন এই সকালবেলায় কিন্তু সব ভক্তরা এসে দেবী বন্দনা করছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ হল থেকে সর্বশেষ। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী উম্মে হানি, জানাচ্ছিলেন সরস্বতী পুজোর সর্বশেষ। ইউরোপীয় ইউনিয়নে টানা 2 মাস ধরে কমছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি আয়। যদিও নভেম্বর পর্যন্ত 11 মাসের যোগফলে ইতিবাচক অবস্থান ধরে রেখেছেন রফতানিকারকরা। আগামীতে মোট হিসাবেও নেতিবাচক রফতানি আয়ের প্রতিফলন ঘটবে বলে শঙ্কা তাদের। রাজনৈতিক সরকারের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া সহজে ঘুরে দাঁড়াবে না বলেও মত তাদের। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের বাজারে গেল নভেম্বরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $137 কোটি তৈরি পোশাক। বছর ব্যবধানে যা কমেছে 10.87%, 19.5% বেশি কমেছে এর আগের মাসে। ইউরোস্ট্যাটের তথ্য, জোটটির বাজারে টানা 2 মাস কমলেও 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসের যোগ ফলে 1 বছর আগের একই সময়ের তুলনায় বাজারটিতে বাংলাদেশি পোশাকের রপ্তানি আয় 7.65% বেড়েছে।
মোটের উপর এই তৃপ্তির ঢেকুরও শিগগিরই গলার কাটা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা তৈরি পোশাক রপ্তানিকারকদের। মার্কিন বাজারেও গেল অক্টোবরে 2025 সালে প্রথমবারের মতো বছর ব্যবধানে মাসভিত্তিক রপ্তানি আয় কমেছে বাংলাদেশি পোশাকের। রাজনৈতিক অনিশ্চয়তা লেগেই ছিল এবং এই মুহূর্তেও রাজনৈতিক অস্থিরতা চলছে। কাজে আপনারা দেখবেন যে আমাদের ওভারঅল বিজনেস সিচুয়েশন ইজ ভেরি মাচ ডাউন, আমাদের এক্সপোর্ট ইজ ডাউন। সামনে দেখতে পাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের প্রবৃদ্ধি নিচের দিকে যাবে। রাজনৈতিক সরকারের দূরদর্শী সিদ্ধান্ত, নীতি কৌশল ছাড়া সংকুচিত হতে থাকা বিশ্ববাজারে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ক্রয়দেশের মর্জি বিশ্লেষণ করে এমনটাই বলছেন উদ্যোক্তারা। সবগুলো বায়ারদের একই মন্তব্য যে তারা রিস্ক মিটিগেশন যেটিকে বলে সেটি তারা করছে। তাদের কর্পোরেট অফিস থেকে বাংলাদেশকে একটি হাই রিস্ক কান্ট্রি হিসাবে আইডেন্টিফাই করেছে এবং তাদের রিস্ক মিটিগেশনের কারণে বেশি দাম দিয়ে হলেও তারা ভিয়েতনামে কিংবা পাকিস্তানে অর্ডার প্লেস করছে। যাদের উপরে বিদেশিদের আস্থা থাকবে এমন একটা সরকার যদি জনগণ নির্বাচিত করে তাহলে তারপর পরে আমার মনে হয় যে কাটিয়ে উঠবে। আগামী 6 মাসের মধ্যে আমরা পজিটিভ ট্রেন্ডে ফিরতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব, জুলাই বাদে চলতি অর্থ বছরে ধারাবাহিকভাবে কমছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রপ্তানি আয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাচ্ছেন জামায়াত ইসলামের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। এর আগে বিমানবন্দরে কথা বলছেন জামায়াত আমির, সরাসরি যাচ্ছে সেখানে। বিশেষ করে চলাফেরায় এবং কর্মস্থলে মা বোনদের জন্য এখনো আমাদের সমাজ কোনো নিরাপত্তা বিধান করতে পারেনি। এই সব চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে। এই প্রেক্ষাপটে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রথম বার্তা হচ্ছে দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। 2 নম্বর হচ্ছে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারোই এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। এরপরে আমরা জীবনের এই প্রথমবারের মতো আমরা মূল থেকে এই পরিবর্তনের 24-এর পরিবর্তনের গোড়া থেকে আমরা দাবি তুলেছিলাম যে বিদেশে আমাদের বিপুল পরিমাণ প্রবাসীরা বসবাস করেন। তারা খেটে খুঁটে নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে। তাদের ভোটের অধিকারটা সেরকম ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি। শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনো ব্যালট পৌঁছায়নি। সময় একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে যাতে করে এই ব্যালট আবার ভোট নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাজেই আপনি যাকেই ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তিটা আপনার পছন্দের, আপনি নিঃসংকোচে তাকেই ভোটটা দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দিবে আগামী দিনে এই দেশকে পরিচালনা, এই দেশের সেবার সুযোগ কারা পাবে। আপনি যদি অবহেলা করে আপনার ভোটটা না দেন, হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে। তখন আপনি যা কামনা করেছিলেন আপনার সেই কামনা বাসনার প্রতিফলন হবে না, তখন হয়তোবা অন্য কিছু হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, ভোট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব। এ দুইটাই আপনাদেরকে পালন করতে হবে। আবার ভোট দুটো, একটি নয়। যারা আমরা পরিবর্তন চাই, 54 বছরের বস্তা পচা রাজনীতি আর চলুক আমরা চাই না। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই, তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে। আর আমরা ঐক্যবদ্ধ একটা জাতি যেহেতু গঠন করতে চাই,
এককভাবে দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান আবাদের ব্যাপক প্রস্তুতি। তবে মৌসুমের শুরুতেই বেশি দামে সার কিনে বেকায়দায় কৃষক। উৎপাদন খরচ বেড়ে গেলে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা তাদের। এদিকে বাম্পার ফলনের আশায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য উৎসবে নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা, জোরে সোরে চলছে বোরো ধান আবাদের কর্মযজ্ঞ। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওরের ফসলের মাঠে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে বাজার থেকে ইউরিয়া সার কিনতে হচ্ছে বেশি টাকায়, চড়া ডিজেলের দামও, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। একটা মনির দাম 800, ধানের বেলা দর যায় ভাই 1200, 1300। মনির দাম বাড়তি, সারের দাম বাড়তি, এগুলো সব জিনিসের দাম বাড়তি হিসাবে গেছে, হিসাব করে মানে আমরা বন্ধ চাই না। সার পাইতেছি, সার পয়সা বেশি লাগে। গেছে বার আছে 1200 থেকে 1300 কি 1400, উপরের 1400, এবার এই 1700 থেকে 1800 টাকা দর। সারের দামে, তেলের দামে পড়তে হইতেছে না আমরা। এদিকে নির্ধারিত মূল্যে সার সরবরাহ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতায় কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। বোরো আবাদের উৎপাদন যাতে বাড়ে সেজন্য কীটনাশকের নিয়মিত ব্যবহার এবং যথাযথ ব্যবহার হয় এ ব্যাপারে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান আছে। সরকার নির্ধারিত দামে যাতে কৃষক সার পায় সেই জন্য আমাদের মনিটরিং কার্যক্রম অত্যন্ত জোরদার করা আছে। চলতি মৌসুমে জেলায় 1,68,260 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের তাদের ভোট প্রদান করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1.5 মিলিয়ন প্রবাসী ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র 38,000 প্রবাসী। শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখের বেশি বাংলাদেশি বসবাস করলেও আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র 38,574 জন। ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীরা ডাকযোগে ব্যালট পেপার হাতে পেয়েছেন। আগামী 25 জানুয়ারির মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্ধারিত পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় ভোটার হিসেবে নিবন্ধনের হার খুবই কম। এই জন্য নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন প্রবাসীরা। 11 লক্ষ প্রবাসী এখানে বসবাস করে, যারা সবাই ভোটার, কিন্তু তার মধ্যে মাত্র 38,574 জন প্রবাসী নিবন্ধন করার সুযোগ পেয়েছে। এখানে যে নিবন্ধনের সুযোগ দিয়েছে সেই সময়টা কিন্তু অনেক কম ছিল। আমার মতো অনেক প্রবাসী আছে যারা করতে পারে নাই, তো আমরা এই সুবিধা থেকে আমরা তো বঞ্চিত হইলাম। অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার সময় মোবাইল ফোনে সময় মতো ওটিপি না আসায় অনেক প্রবাসী একাধিকবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারেননি। এছাড়া জাতীয় পরিচয়পত্র না থাকা, তথ্য জটিলতা সহ নানা কারণে ভোটার হতে পারেননি বিপুল সংখ্যক প্রবাসী। অ্যাপ্লিকেশনের যে প্রবলেম সেটা সহজ করা হয় নাই, ভালো করে গাইডলাইন দেওয়া হয় নাই। অনেকেই টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেনি। তবে আশার খবর হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেলেও সংযুক্ত আরব আমিরাতে এখনও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীরা কোনো ধরনের প্রচারণা বা ভোটার প্রভাবিত করার কর্মকাণ্ড থেকেও বিরত রয়েছেন। যারা সফলভাবে নিবন্ধন করেছেন এবং ব্যালট পেপার পেয়েছেন তাদের অনেকেই ইতিমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টাল ব্যালট জমা দিতে বিভিন্ন পোস্ট অফিসে ভিড় করছেন ভোটাররা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার ও শনিবার দুদিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দিনিপ্রো ও ক্রিভিরি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 19 জন আহত হয়েছেন। এদিকে গেল বৃহস্পতিবার মস্কোর তেল টার্মিনাল ও কয়েকটি রাডার স্টেশনে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ।
স্থানীয় সময় বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দিনিপ্র ও ক্রিভিরি শহরে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবনও। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। শুধু কিয়েভেই ৩,০০০ ভবনের বাসিন্দা 0 ডিগ্রি তাপমাত্রায় হিটিং ব্যবস্থা ছাড়াই দিন পার করছেন। বন্ধ হয়ে গেছে সেখানকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এর মধ্যেই লভিভ অঞ্চলে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার পর গোপনে তথ্য সংগ্রহকারী 2 রুশ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এদিকে গেল বৃহস্পতিবার রাশিয়ার একটি তেল টার্মিনালের পাশাপাশি ক্রিমিয়ার রাডার স্টেশনগুলোতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, ওই হামলায় মস্কোর তেল ও অস্ত্র স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় $50 মিলিয়ন হতে পারে বলে ধারণা দেশটির স্থানীয় প্রশাসনের। অন্যদিকে ভূমধ্যসাগর থেকে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ফরাসি নৌবাহিনী। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানটি একাধিক মিত্র দেশের সহায়তায় পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এমন পরিস্থিতিতে কিয়েভ মস্কো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে শুক্র ও শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তা শর্তাবলী চূড়ান্ত এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন চুক্তিও প্রায় প্রস্তুত বলে জানিয়েছিলেন জেলেনস্কি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে আসা দেশ ও সংগঠনের মধ্যেও ইউক্রেনের প্রতি ইতিবাচক মনোভাব লক্ষণীয় ছিল। দেশটিকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ অন্যান্য ইউরোপীয় নেতারাও। নাসরিন রুমি, সময় সংবাদ। আইসিসির দিয়ে আলটিমেটাম প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সভার পর বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা, ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনো চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় তারেক রহমান। দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন নেতাকর্মীদের। মিরপুরে জনসভা দিয়ে প্রচার শুরু জামাত আমিরের। ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। আজ উত্তরবঙ্গ দিয়ে শুরু নির্বাচনী সফর। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি। এবং কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতা গুলিবিদ্ধ। নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হামলার শিকার। ভোট বানচালের চেষ্টার অভিযোগ আমানুল্লাহ আমানের। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাহুল আলিফ।
ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।